আমার ভালোবাসার মানুষটির বিয়ে ঠিক হয়েছে আমারই বড় বোনের সঙ্গে। আপু সবটা জানে। আমাদের দীর্ঘ 2 বছরের ভালোবাসার কথা। আমাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী তো আপুই ছিল। তারপরও সেই বিয়েতে কিভাবে মত দিল জানা নেই। আর দিগন্ত, ওই বা কীভাবে মত দিল? আমি কোনোভাবেই মানতে পারছি না ব্যাপারটা, কোনোভাবেই না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি মানতে পারত? যার পাশে নিজেকে দেখতে চেয়েছি সবসময়, তার পাশে বড় বোনকে কীভাবে সহ্য করব আমি? কিভাবে তাকে ডাকবো দুলাভাই বলে? আমার জিভ দিয়ে এই শব্দ উচ্চারণ করা কখনোই সম্ভব না, কখনো না। আপুর পা ধরে তাকে বোঝালাম, মানা করে দিতে। বিনিময়ে উত্তর পেলাম, আমার হাতে কিছু নেই। বাবাকে গিয়ে বলতে পারে বল। বাবাকে জমের মতো ভয় করি আমি। তাকে কোনোদিন কিছু বলতে পারবো না। আপু জানে এটা, জেনে এই কথা বলেছে। নিজেকে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। পাগলের মতো মাকে গিয়েও বলেছি, কেঁদেছি, অনুরোধ করেছি আমার জীবনটা কেড়ে নিও না তোমরা। মা শোনেননি, বরং মেরেছে লুকিয়ে প্রেম করেছে বলে। আমার আশেপাশে কেউ নেই, কোনো সাপোর্ট নেই। যাদেরকে আপনজন ভাবতাম তারাই আমার বুকে ছুরিঘাত করল। আর যাকে নিজের জীবন ভাবতাম সে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিল। এখন আর বেঁচে থেকে লাভ কি? আপুর সঙ্গে তাকে কখনো মেলাতে পারবো না, সহ্য করতেও পারবো না। তাই আমি চলে যাচ্ছি চুপচাপ। সবাই ভালো থাকুক। 30 টাকার তিস্তা কাগজ দিয়ে খাতা বানিয়ে আজ জীবনকাল ব্যবহার করে এসেছে ফাগুন। আজকেও সেই তিস্তা খাতাকেই ব্যবহার করলো নিজের ভেতরের কথাগুলো লিখবার জন্য। গত 4 দিন ধরে তার মাথায় মৃত্যুর মতো বড় চিন্তাটি জেগে বসেছে। যে জীবনে দিগন্ত নেই, সে জীবন রেখে লাভ নেই, এমনই স্লোগানে মুখরিত মন প্রাঙ্গণ। বাবা মা বড় আপুর মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করেছে, তবুও পারেনি। যারা পাশে থাকবার কথা ছিল তারা নেই। নিজ নিজ স্বার্থ সিদ্ধি লাভ করবার জন্য উন্মুখ সকলে। কেউ একটিবারও ফাগুনের মনের মধ্যে চলা ঝড়ের গতিবেগ উপলব্ধি করতে পারল না। আর কাউকে বোঝানোর দরকার নেই। ওকে যখন এত ঝামেলা তখন ওই চলে যাবে। এর চেয়ে ভালো সমাধান ওর ডিকশনারিতে অন্যটি নেই। খুঁজে খুঁজে তেলাপোকা মারার ওষুধ নিয়ে এসেছে ফাগুন। তশকের তলায় লুকিয়ে রাখা হয়েছে। প্রথমে গলায় ফাঁস দিতে চেয়েছিল, কিন্তু সাহসে কুলায়নি। গুগলে সার্চ করে যতগুলো সুসাইড করার উপায় জেনেছে তার মধ্যে বিষ পান করে মৃত্যু সহজ সবচেয়ে। খাবে, তারপর চুপচাপ শুয়ে থাকবে। দিগন্তের ছবিখানা বুকে জড়িয়ে আস্তে আস্তে ঘুমের দেশে চলিয়ে যাবে। আর কোনোদিন সে ঘুম ভাঙবে না। এমন কঠিন মুহূর্তে এসেও ফাগুন নিজের বুদ্ধির তারিফ করতে ভুলল না। এত বুদ্ধিমতী কাউকে পেয়েও হারাতে চলেছি দিগন্ত, এই নিয়ে আফসোসও করল অনেকক্ষণ। এরপর কাঙ্ক্ষিত মুহূর্তটি। নীলুফার রান্না করছিলেন। তার কপাল ঈষৎ কোঁচকানো। ফাগুন পা টিপে টিপে রান্নাঘরে উঁকি মারল। একবার মাকে দেখেই চলে যাবে, এটাই শেষ দেখা। কিন্তু নীলুফার তাকে দেখে ফেললেন। গলায় বিরক্তি এবং রাগ মিশিয়ে গাক গাক করে চেঁচালেন, আমাকে একটু সাহায্য তো করতে পারিস নাকি? আমি একা কদিন সামলাবো? আজকে বিকেলেও বাড়ি থেকে লোক আসবে আংটি পরাতে। সেই আয়োজন কিছুই হয়নি। এত বড় শেয়ানা মেয়ে, অথচ কাজের বেলায় খুঁজে পাওয়া যায় না। চোখ মুখের অবস্থা দেখো, বিরহে একেবারে মরে যাচ্ছে। অন্য সময় চোখে জল জল এলেও আজ ফাগুন স্থির। মোটেও মন খারাপ লাগলো না, বরং খারাপ লাগলো এই ভেবে সে চলে গেলে এই ভগাগুলো আর কোনোদিন শোনা হবে না। মৃত্যুর পর কি হবে তার? আর কোনোদিন কি পরিবারে দেখা পাবে? মায়ের রাগ, বাবার বিরক্তি, আপুর বাঁকা চোখের চাহনি, সব কিছুকে মিস করবে সে। সবচেয়ে বেশি মিস করবে ওকে। ও যে ফাগুনের প্রাণ ছিল। ওর নিঃশ্বাসে যে ফাগুনকে আরেকটি সকাল দেখার জন্য উৎসাহিত করে তুলত। মানুষ নেশা করলে যেমন পাগল হয়ে থাকে নেশার জন্য, তেমনই দিগন্তের জন্য সবসময় পাগল হয়ে থাকতো ফাগুনও। দিগন্ত ওর নেশা, ওর সব কিছু। ভাষায় প্রকাশের সাধ্য নেই। সেই নেশা কেটে যাচ্ছে, অথচ ফাগুন সবসময় ওর নেশাতে ডুবে থাকতে চেয়েছিল। দিগন্তের সাথে ওর জীবনটা সামাজিকভাবে জুড়ে দিলে খুব কি ক্ষতি হতো? ফাগুন একটু কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে আসে। বাবা বা আপু কাউকে দেখতে ইচ্ছে করছে না। তাদের প্রতি এতটাই বৃতৃষ্ণা জমে গেছে যে মৃত্যুর সময়টাতেও তাদের ছায়া মারাতে ইচ্ছা করে না। এই বৃতৃষ্ণার পিছনের কারণ কি দিগন্তকে হারানো, নাকি অন্য কিছু আছে? না, আর যে ভাবা যাচ্ছে না। যত ভাবছে ততই অতীতের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দিগন্তের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, ওর ঠোঁটের ওপরের বাঁকা কাটা দাগ,
দুগালের ডিম্পল সব কিছু আঁখি পল্লব দাপিয়ে বেড়াচ্ছে। ফাগুন তশক তুলে ওষুধগুলো বের করলো। চোখটা বন্ধ করে একশ্বাসে সবগুলো ওষুধ পেটে চালান দিয়ে দিল পানি দিয়ে। তারপর নিঃশ্বাস ছাড়ল, একটু বমির মতো পেল। নিজেকে সামলে বিছানায় চুপ করে শুয়ে পড়ল সে। হাতের মুঠোয় দিগন্তের ছবি, যেটা চুরি করে রেখেছিল একদিন, যেটা দেখে দেখে অনেক রাত পার করেছে সে, যেটাতে অজস্র চুমোর ছোঁয়া। সেই ছবিখানা চোখের সামনে তুলে ধরতেই গরম বাড়ি ভাত বর্ষিত হলো দু চোখ জড়িয়ে। তেল চিটচিটে তুলতুলে গাল দুখানা ছুঁয়ে গেল তারা। মরতে কতক্ষণ লাগবে কে জানে। চোখজোড়া ভারী ভারী লাগছে। জীবনের শেষ সময়টুকু দিগন্তের স্মৃতিচারণ করে কাটানো যাক। অতীত। ঘন বর্ষার বিকেল। 3 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফাগুনের বৃষ্টি ভালো লাগে, কিন্তু এতটাও না। বিকেলবেলায় মরা রোদের আলোয় নিজেকে রাঙাতে না পারলে দিনটাই কেমন যেন মরা মরা লাগে। বৃষ্টির কারণে ছাদে ওঠা হচ্ছে না, যাচ্ছে তাই অবস্থা। বিছানায় শুয়ে শুয়ে তাই আপন মনে বই পড়ে যাচ্ছিল সে। কোনো একাডেমিক বই নয়, উপন্যাসের বই, কঠিন প্রেমের গল্প। পড়তে পড়তে কখনো বা লজ্জায় লাল হচ্ছে, কখনো বা অদ্ভুত শিহরণে কাঁপছে গোটা শরীর। একটা জায়গা পড়ে জিভ কামড়ে ফাগুন ভাবল, এরকম কঠিন ভালোবাসা তার জীবনে এলে মন্দ হয় না। জীবনে বৈচিত্র্য থাকা চায়। নীলুফার ঝাড়ু হাতে ঘর ঢুকলেন। মেয়েকে এলোমেলোভাবে শুয়ে গল্পের বই পড়তে দেখেই চেঁচালেন, তুই আবার বই আনছিস? এসব কে দেয় তোকে? আজকে তোর বই? নীলুফার এগিয়ে আসতেই ধপ করে উঠে বসে ফাগুন। মা কেন যে এসব বই সহ্য করতে পারেন না জানা নেই ফাগুনের। লুকিয়ে লুকিয়ে বান্ধবীর থেকে ধার করে এনে পড়ে, কলেজের লাইব্রেরি থেকে এনে পড়ে, মাঝে মাঝে টিফিনের টাকা জমিয়ে নিজে কিনে পড়ে। দরজাটা লাগাতে আজ ভুল হয়ে গেছে। ইস রে, মায়ের চিৎকারের ঠেলায় ঘরে থাকা দায়। বই হাতে ফাগুন ছাদে চলে এলো তাই। ছাদে পা রাখবে অমনি ঝুপুক করে বৃষ্টির আগমন। কি ঘন বর্ষার জল, ঠান্ডা বাতাস। ফাগুনের মন খারাপ ভাব উড়িয়ে নিয়ে গেল। বইটা সিঁড়িঘরে রেখে নিজেকে নামিয়ে দিল খোলা আকাশের নিচে। দুহাত দুদিকে মেলে ধরে চর্কের মতো ঘুরপাক খেতে লাগলো সে। খেয়ালই করল না একজোড়া জলজল করতে থাকা চোখ তাকে দেখছে। ক্ষণিকের নীরবতা। সিগারেট টানতে ছাদে এসেছিল দিগন্ত। 2 দিন আগেই ঢাকা থেকে বাড়ি ফিরেছে সে। পড়াশোনা শেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে দিগন্ত। বয়সটা ভালোই, অথচ ওর কৃষ্ণকালো চোখজোড়া যেন শিশু মনে ইঙ্গিত দেয়। সিগারেট খেতে খেতে বৃষ্টি নামা দেখল সে। সেই সাথে আরও একজনের ওপর চোখ নিবদ্ধ হলো তার। পাশের বাসার ছাদের ওপরে হুট করে নেমে আসা আসমানের পরি যেন। দুহাত দুদিকে মেলে যখন আকাশপানে মুখ তার, দিগন্ত খুব করে তার চেহারাটা দেখার জন্য উকি ঝুঁকি মেরেছে। অবশেষে যখন তাকালো, দ্রুত চোখজোড়া নামিয়ে নিল সে। অমন সুন্দর চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, মাথা ঘোরায় যে। আসমানি পরিটাকে দেখতে গিয়ে নিজেও সে ভিজেছে এতক্ষণ, দিগন্তের খেয়ালই হয়নি। চোখ নামিয়ে নেওয়াতে সে অবাক হয়ে দেখল ভিজে জবুথবু অবস্থা। দিগন্তের হাসি পেয়ে গেল চট করে। এত বড় হয়েও বুদ্ধি হাঁটুর নিচেই রয়ে গেল। একটা ছোট্ট শ্বাস ফেলে সে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আরেকটিবার দেখতে ইচ্ছে করছে পরিটাকে, কিন্তু চোখ তুলে তাকানোর তীব্র ইচ্ছা যে অস্বস্তিদের কাছে পরাজয় স্বীকার করল। পরিটা তখনও যে তাকে দেখে যাচ্ছে সেটা না তাকিয়েও বুঝতে পারল। চুপচাপ সরে যাওয়াই শ্রেয়। কিন্তু 3 কদম হেঁটে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। সে দাঁড়ায়নি। অচেনা কিন্তু পরিচিত কণ্ঠস্বর তার পা জোড়াকে থামিয়ে দিয়েছে। এই মিস্টার, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন কেন? অদ্ভুত প্রশ্ন। দিগন্ত তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওকে দেখেছে। এটার সাক্ষ্য দেবে আকাশ, বাতাস, গাছগুলো, বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো। অথচ পরিটা বলছে ওকে লুকিয়ে দেখেছে দিগন্ত। হুস! দিগন্ত ঠোঁটে হাসে, একটা নাই নাই হাসি। বাহির থেকে সে চিরগম্ভীর গাম্ভীর্য বজায় রেখে জবাব দিল, মিথ্যে বলবেন না ম্যাডাম, আমি মোটেও লুকিয়ে লুকিয়ে দেখিনি আপনাকে। ভরকে গেল অপরপক্ষ। কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে দেখো। লজ্জা পেল দিগন্তের। দ্রুত শোক সরিয়ে অন্যত্র তাকালো। বৃষ্টির বেগ কমে এসেছে একেবারে। গড়ি গড়ি ফোঁটা পড়ছে এখন। আকাশ ঝকঝক করছে। আকাশের সমস্ত কালি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দূরে কোথাও বাজ পড়ার বিন্দুমাত্র চিহ্ন নেই। পরিটা খালি চুপ করে কি অমন দেখছে তার দিকে। দিগন্তের বুক দুরু দুরু। জীবনে প্রথম কোনো মেয়ের সামনে এতটা নার্ভাস লাগছে তার। ভারী অদ্ভুত। সবসময় আত্মবিশ্বাসী থাকা ছেলেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল কেন? কোথায় চলে গেল সব আত্মবিশ্বাস? কে নিয়েছে কেড়ে? পরিটা?
দিগন্ত বুক নিয়ে তাকালো এবং অবাক হয়ে লক্ষ্য করল পরীটা এগিয়ে এসেছে একদম ছাদের কিনারে। তার হাত দুটো চ্যাপ্টার রেলিংয়ের ওপর রাখা, উৎসুক মুখ তাই শত শত পানির ছিটে। সৌন্দর্যও পবিত্র হয়, একেই বুঝি বলে পবিত্র সুন্দর। দিগন্ত নিজের অজান্তে 2 পা এগিয়ে গেল। আশ্চর্য, তার কর্মকাণ্ড সে কিছুই টের পাচ্ছে না। সমস্ত চিন্তা চেতনা বোধ হয় বা কেউ গায়েব করে দিল। এই বয়সে এতটা আবেগী মন, ইসরে! তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন না? ঠোঁট ভাঙল ফাগুন। ভেজে যাওয়া গলাটি তরঙ্গের সৃষ্টি করল। সেই তরঙ্গ ধীরে ধীরে মিশে যেতে লাগলো দিগন্তের বুকে, গভীর থেকে গভীরে। দুদিকে মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করল সে, আমি কাউকে লুকিয়ে লুকিয়ে দেখিনি। যেন সব বুঝে গেছে এমন ভঙ্গিতে মাথা দুলিয়ে দুলিয়ে নাটকীয় ভঙ্গিমায় ফাগুনের ফের প্রশ্নবান, আচ্ছা, তার মানে আপনি ইচ্ছে করে অমন হাইবাত্তার মতো দেখছিলেন আমাকে? হা করে। দিগন্ত ভরকে গেল। বৃষ্টির কলতান শেষ, রোদ উঠছে ঝিকমিক করে। আকাশে কোনো পাখিরও দেখা নেই। একজোড়া কপত কপতি শুধু দাঁড়িয়ে, কে যেন কারণে তাদের দুজনের মনের মধ্যেই শত ডানার প্রজাপতিরা উড়ে চলেছে। দিগন্তকে ভরকাতে পেরে ফাগুনের আনন্দ হচ্ছে মন বাড়িতে। সে নিচু হয়ে ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করল, তবুও দিগন্তের চোখের কার্নিশে সেই হাসি ধরা পড়ে গেল খুব সহজেই। তার অন্তর নেচে উঠল। মেয়েটা তাহলে ইচ্ছে করে এমন বলেছে? কোনো সত্যিকারের রাগ বা বিরক্তি নয়, সবটাই মেকি। আচ্ছা। দিগন্ত এক হাতের ওপর আরেকটা হাত ভাঁজ করে রেখে নির্বিকার স্বরে জবাব দিল, হ্যাঁ দেখছিলাম, হাবাইত্তার মতো হা করেই দেখছিলাম। এর আগে কখনো পরি দেখিনি তো, তাই। সস্তা ফ্লার্ট। ফাগুনকে বিব্রত করে তুলল এবার। এ যেন শীতল স্নায়ুযুদ্ধ দুজনার। এ যেন না বলা ডিবেট, দুজনকেই জিততে হবে, প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে কথার বানে। দুজনেই মরিয়া হয়ে উঠেছে। ফাগুনের এরপরের বাক্যবান কী হতে পেরে তা জানার জন্য তীক্ষ্ণ নজর তাক করে রেখেছে দিগন্ত। মনের মধ্যে শত কথার মেলা। কোনোভাবেই এই মেয়েকে জিততে দেওয়া চলবে না। দিগন্তকে আশ্চর্য করে দিয়ে ফাগুন হেসে উঠল। খলখল ধ্বনিতে দিগন্তের আপাতমস্তকে শীর্ষিরানি অদ্ভুত। না, এই মেয়েকে কথার বানে নয়, ভালোবাসার বাণী জর্জরিত করতে হবে। এই মেয়ে শুধু আসমানের পরী না, দিগন্তের অন্ততম প্রদেশের রানীও বটে। দিগন্তের শক্তমুখ একটু একটু করে নরম হতে লাগলো। ওদিকে হাসি না আটকেও ফাগুন বলল, আমি আসমানের পরী বহুবার শুনেছি, নতুন কিছু বলুন। সস্তা মার্কা ফ্ল্যাট করতে আসবেন না আমার সঙ্গে। মন ক্ষুণ্ণ হলো। দিগন্তের চেহারায় কি যেন একটা চট করে উড়ে চলে গেল। একটু মলিন দেখালো বই কি। ফাগুন সেটা লক্ষ্য করেই চুপসে গেল। এভাবে বলাটা উচিত হয়নি। উনি কি কষ্ট পেলেন? কথার প্রসঙ্গ ঘুরাতে নাকি ওনাকে কষ্টের হাত থেকে উদ্ধার করতে, কে জানে কেন। চটজলদি প্রশ্নবান ছোড়া শুরু হলো, আপনাকে এর আগে তো দেখিনি, এই বাসায় নতুন? একটু স্বস্তি মিলল যেন। তবুও চেহারায় সে পূর্বের উজ্জ্বলতা ফিরে এলো না। নিজের পুরনো খোলসে ফিরে গেল। আবার গম্ভীর কণ্ঠটি নাড়িয়ে জবাব দিল, আমার ফ্যামিলি মাস 2 আগেই উঠেছে। আমি 2 দিন আগে এসে জয়েন করলাম। ইসিরে, বুকে গিয়ে লাগলো কি? ফাগুন গোল চোখে তাকিয়ে। কি ঘন সেই গলার স্বর, কি মাদক মেশানো। ফাগুনকে অদ্ভুতভাবে টানছে শুধু। এর আগে এরকম কখনো হয়নি। কাউকে একবার দেখাই তার প্রতি ভালো লাগা অসম্ভব। ফাগুন চট করে ঘুরে দাঁড়ালো। ওড়নাটা ঠিক করার বাহানায় বলল, বৃষ্টি তো শেষ হয়ে গেল, গরম লাগছে এখন। আমি নিচে চললাম। দাঁড়ালো না। পাশের বিল্ডিংয়ে একটি থমথমে মুখ রেখে সে দ্রুত পায়ে নিচে নেমে গেল। বুক ছিঁড়ে বেরিয়ে আসা গাঢ় শ্বাসটাকে কোনোভাবেই আটকাতে পারল না দিগন্ত। মেয়েটার এমন হুড়মুড় করে চলে যাওয়ার পানি কি? সে কি দেখতে এতই অসুন্দর? তার সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বললে ক্ষয়ক্ষতি তো কিছু হতো না। ভাবনাগুলো মন পিঞ্জরে বন্দি করে দিগন্ত পা বাড়ালো বাসার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে তার মনে পড়ে গেল মেয়েটার নামটাই জানা হলো না। কি আশ্চর্য! যাবেন না? শুনুন। আকুতি মাখা কণ্ঠস্বর। দিগন্ত নামতে গিয়েও থেমে দাঁড়ালো। ডাকটা তাকেই উদ্দেশ্য করা। মেয়েটা কি তবে আবার ফিরে এসেছে? দিগন্ত দ্রুত পায়ে ছাদে উঠে এলো। হ্যাঁ, ঠিক তাই। ওপাশের ছাদে চঞ্চল মুখখানা উন্মুখ হয়ে দাঁড়িয়ে। চেহারায় পানির ছিটে নেই, কিন্তু ভেজা, মায়াবিনী লাগছে। মায়াবিনী ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো দিগন্ত। ফাগুন শুনতে না পেয়ে কান পাতল। প্রশ্ন ছুড়ল, কি বললেন? কিছু না বলে হালকা হাসলো দিগন্ত। হাসি ফুটে উঠল ফাগুনের ঠোঁট জোড়ায়। একটা বই এগিয়ে ধরে বলল, একটু সাহায্য করুন, বইটা আপনার কাছে রেখে দিন প্লিজ। আমার আম্মু একদম গল্প উপন্যাসের বই পছন্দ করে না। ওনার তাড়া খেয়ে ছাদে এসেছিলাম।
এই বইটা হাতের কাছে পেলে নির্ঘাত ছিঁড়বে। এটা আমার এক ফ্রেন্ডের বই। ছিঁড়ে গেলে ওকে ফেরত দিতে পারবো না, ঝামেলায় পড়ে যাব। তাই আজকের জন্য এই বইটা আপনার কাছে রেখে দিয়ে আমাকে একটু সাহায্য করুন। ফাগুন থেমে দম নিল। এক নাগারে কতগুলো কথা বলে গেছে। শ্বাস নিয়ে ফের মিষ্টি করে হাসল। এই হাসি উপেক্ষা করার সাধ্য দিগন্তের নেই। সে হাত বাড়িয়ে বইটা নিল। দুটো বিল্ডিং গায়ে গায়ে লাগানো। হুট করে কেউ দেখলে ভাবে একটা বিল্ডিংয়ে বুঝি। তাই বই আদান প্রদান করতে কোনো সমস্যাই হলো না দুজনার। বই নিয়ে ফাগুন পুনরায় ঠোঁট ভাঙে। থ্যাংক ইউ, আপনি আমার অনেক উপকার করলেন। দিগন্ত গালে হাসে, বলল, এরপর থেকে আর বই ধার আনতে হবে না। আমার কাছে প্রায় 500 বইয়ের কালেকশন আছে। আমার বাসায় এসে পড়তে পারবেন যখন খুশি। 500 বই? ফাগুন উল্লাসে ফেটে পড়ল। রীতিমতো চাপা চিৎকার দিয়েই কথাখানা বলল সে। বাপরে, এত বই আপনি কি করেন? খান নাকি মাথায় দেন? দিগন্ত স্মিথ হাসে বলল, খাইও না, মাথায়ও দেই না, পড়ি। পড়তে পড়তে জমিয়েছি 4 বছর ধরে। বই পড়ার জমানোটা আমার কাছে নেশার মতো। আপনার আম্মু কিছু বলেন না? ঝিলিমিলি চোখের তারায় হুট করে একটা কালো জাল ছড়িয়ে পড়ল। ভীষণ অন্যমনস্ক দেখালো দিগন্তকে। ফাগুনের নজর এড়ালো না। অবাক সে। কে এমন বলল যাতে মন খারাপ হতে হবে ওনাকে? উত্তরের আশায় অপলক চেয়ে রইল। দিগন্তর দৃষ্টি সরিয়ে নিয়ে হাসার চেষ্টা করল। মলিন হাসি। অস্ফুটে বলল, আমার মা নেই। এক ঝটকা খেল ফাগুন। অপ্রস্তুত হয়ে দ্রুত বলল, সরি, আমি জানতাম না আসলে। চট করে পরিস্থিতি অনুকূলে এনে ফেলে দিগন্ত। পুনরায় জলজলে হাসিটা সেলোটেপ দিয়ে ঠোঁটে আটকে নিল। এক হাতে চুলগুলো ব্রাশ করতে করতে বলল, বাদ দাও। তুমি যখন খুশি আমার বাসা থেকে বই নিতে পারবে। বাসায় বসেও পড়তে পারবে। আমি আর আব্বা, আমরা দুজনেই বাসার সদস্য। আমার আছে জমেলা বিবি। মা চলে যাওয়ার পর থেকে বাসার লিখিত অলিখিত সমস্ত দায়িত্ব তার হাতে। তাই ভেবো না একটা ফ্ল্যাটে ডেকে। দিগন্ত কথার মাঝখানে উচ্চ শব্দে হেসে ওঠে। ফাগুন ভ্রু কুঁচকাল। তেজি গলায় বলল, ছি, আপনি কত নেগেটিভ। আমি মোটেও উল্টাপাল্টা কিছু ভাবিনি। আমি যাব না আপনার বাসায়, আর না আপনার থেকে বই আনবো। যান। আচ্ছা, সরি আমি। বলে কানে আঙ্গুল চেপে নাটকীয় ভঙ্গিতে দুঃখী দুঃখী চেহারা করে তাকালো দিগন্ত। ফাগুনের কোচকানো কপাল মসৃণ হয়ে ওঠে। হাসি পেয়ে গেল তার। কত বড় মানুষ, অথচ স্বভাব দেখো, একদম বাচ্চা। ফাগুন বলল, আমি আগামীকাল সকালে কলেজ যাওয়ার সময় আপনার থেকে বইটা নিব। আপনি একটু কষ্ট করে 8টার সময় বাসার গেটে দাঁড়াতে পারবেন? পারবো। একদম 8টার সময়ই থাকবো, চিন্তা করো না। ওকে। কথার প্রায় শেষের দিকে দিগন্তের হুট করে মাথা এলো সে আপনি থেকে তুমিতে নেমে গিয়েছে। ফাগুন কি উল্টাপাল্টা কিছু ভাবছে বা মাইন্ড করেছে? করেনি। করলেই দিগন্তের সাথে সুন্দরভাবে কথা নিশ্চয়ই বলতো না। ফাগুন কত ছোট? আচ্ছা, ফাগুনের বয়স কত হবে? 16-17? ওনার 27। যদি 17 হয় তাহলে পাক্কা 10 বছরের ছোট বড়। বাপরে, লম্বা ডিস্টেন্স। দিগন্তকে হাবাতের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ফাগুন তড়ি মেরে উঠল। ডেকে বলল, এই যে মিস্টার, কি ভাবছেন? সম্বিত ফিরে দিগন্ত তড়িঘড়ি করে জবাব দেয়, ভাবছি তোমার নাম। কি নাম তোমার? সেটাই তো জানা হলো না। ও, আমার নাম ফাগুন। আর আপনার? ফাগুন অস্ফুটে উচ্চারণ করে দিগন্ত। ফাগুন মাথা দুদিকে নাড়িয়ে বলল, ফাগুন। কেন? না, এমনি। আমার নাম দিগন্ত। আজ থেকে আমরা ফ্রেন্ডস। বলে একটা হাত বাড়িয়ে ধরল দিগন্ত। উদ্দেশ্য হ্যান্ডশেক করা। ফাগুন মিটিমিটি চোখে চেয়ে রইল অবাক বিস্ময় নিয়ে। এত বড় বুড়ো ছেলে, সে কিনা পুচকে মেয়েটাকে বন্ধুত্বের অফার দিচ্ছে। কেন রে, তোর কি বন্ধুর এতই অভাব যে ফাগুনকেও বন্ধু বানাতে হবে? ফাগুনকে অন্য কিছু বানানো যায় না বুঝি? মনে মনে বলে চলা কথাগুলো ফাগুনের অন্তর কাঁপিয়ে তোলে। ছি, কথাটা গভীর পর্যন্ত ভেবে ফেলে এসেছি। এর আগে কখনো কাউকে দেখে এত কিছু ভাবনা মাথায় আসেনি তো। তাহলে আজ কেন? একে দেখেই কেন? তার ঘন গলার স্বর, নাকি মাদক ভরা চাহনি, নাকি টোল পড়া হাসি? কোনটা ফাগুনকে আকর্ষণ করেছে? ফাগুন নিচের দিকে তাকিয়ে একটা হাত বাড়িয়ে ধরল। দিগন্তের হাত ধরল না। লজ্জা লাগছে। ফাগুনের মনের অবস্থা বুঝতে পেরেই দিগন্তই হাত বাড়ালো আরও। ফাগুনের তুলতুলে নরম হাতটা হাতের মুঠোয় নিতেই একটা শিরশিরে অনুভূতি হলো। কি নরম, পেলব, মখলমের মতো। দিগন্তের হাতের তুলনায় ফাগুনের হাত খুব ছোট, বাচ্চা।
দিগন্তের চট করে হাসি পেয়ে গেল। এরকম একটা বাচ্চা বন্ধু থাকতে মন্দ হয় না। তার বয়স হয়েছে তো কী হয়েছে, মনটা তো এখনও যৌবনে আটকে। ফাগুনের হাত ধরে ওপর নিচ কয়েকটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিল দিগন্ত। ফাগুন চোখ তুলে তাকাতেই পারল না। এখন আসি বলে দ্রুত পায়ে সিঁড়ি ঘরে ঢুকে গেল। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে যে হাতটা দিগন্তের হাতের মুঠোয় ছিল সেটা চোখের সামনে তুলে ধরল। হাতটা তীর তীর করে কাঁপছে। হঠাৎ করে নতুন সব অনুভূতিদের মেলা। ফাগুন ভাবছে এদের সাথে সাক্ষাৎ করবে নাকি এড়িয়ে চলবে। ফাগুনের বড় বোন মিলি, অনার্সে অধ্যয়নরত। মিলি দেখতে শুনতে সুন্দর, তবে গায়ের রংটা শ্যামলা। ফাগুন আর মিলিকে পাশাপাশি দেখলে সবার ঝোঁক ফাগুনের দিকেই থাকে বেশি। মিলি একটু ঘোরকোনো স্বভাবের, কারো সাথে সহজে মিশতে চায় না। আর ফাগুন সবসময় চড়ুর পাখির মতো ফুরুত ফুরুত উড়ে বেড়ায়, খুব চঞ্চল, প্রাণোচ্ছল। কারো কঠিন মন খারাপও এক লহমায় দূর করে দিতে পারে সে। এই নিয়ে মিলির চাপা রাগ হয় মাঝে মাঝে। পারিবারিক অনুষ্ঠানে যখন সবাই একত্রিত হয় তখন মিলির চেয়ে ফাগুনের আধিপত্য বেশি। সবাই ফাগুনকে চোখে হারায় যেন। সবসময় ফাগুন ফাগুন করে মুখে ধোয়া ওড়ায়। মিলির বিরক্ত লাগে। সে বড়, তাকে কেন কেউ এত সমাদর করে না? কেন সব ভালোবাসা আদরের ভাগিদার একা ফাগুনি? অবশ্য কাউকে কিছু বলে না মিলি। নিজের মনে চলা হিংসাত্মক তৎপরতাগুলো প্রকাশ পায় না। যেভাবে জড়ো বাতাসে মোমবাতি নিভে যায়, যেভাবে তার মনের রাগগুলো উবে যায় একসময়, শুধু রয়ে যায় এর রেশ। মিলি ফাগুনকে যতটা অপছন্দ করে, ফাগুন তার বোনকে ঠিক ততটাই পছন্দ করে, ভালোবাসে। বোনের জন্য যান হাজির সবসময়। নীলুফার প্রথম থেকে রাগি রাগি, তাই দু মেয়ের কেউতে তার ধারে কাছে ঘেঁষে না। মিলি যাও বা মেশে, ফাগুন তো কাছেই যায় না। মায়ের সবসময়কার বকবকানি আর গজ রাগ ফাগুনের ভালো লাগে না। তাই বাসার বন্ধু যেন মিলি। মিলির সাথে যত আড্ডা গল্প দুষ্টুমি ফাগুনের। এক্ষেত্রে মিলি নির্বিকার, কখনো ফাগুনকে বসতে দেয় না। ফাগুনের সৌন্দর্য তাকে ঈর্ষান্বিত করেছে কতবার। মিলির বাবা জাহিদ হোসেন, পারতপক্ষে তাকে শুধু মিলির বাবাই বলা চলে। মিলিকে তিনি যতটা ভালোবাসেন, ফাগুনকে তার কানা করেও বাসেন না। ছোটবেলা থেকে ফাগুন বাবার অনাদরে বড় হয়েছে। পেটে ভাত, মাথার ওপর ছাদ আর পড়াশোনার খরচ বহন করলেই বাবা হওয়া যায় না। তারই বাস্তব উদাহরণ জাহিদ হোসেন। তিনি ফাগুনের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেন। তবুও বাবা মেয়ের মধ্যে আকাশ সমান দূরত্ব। কোনোদিন তাদের এক ডাইনিং টেবিলে বসে খেতে দেখা যায়নি। ফাগুন প্রায় সময় ওর নিজের ঘরের লাঞ্চ ডিনার সেরে ফেলে। আপাত দৃষ্টিতে ফাগুনকে ভীষণ হাসি খুশি একটি মেয়ে দেখালেও তার দুঃখের গল্পগুলো শুধু স্নুপি জানে। স্নুপি ফাগুনের আদরের কুকুর। 6টি বছর ধরে ওকে পালেও ঘরে আটকে রেখে না, বাইরে ছেড়ে দিয়ে। স্নুপি প্রতিদিন 3 বেলা আসে, খায়, তারপর আবার চলে যায়। মাঝে মাঝে অলস দুপুরে আলস্য ভরা শরীর নিয়ে খেয়ে শুয়ে পড়ে বিছানার এক কোণায়, ফাগুনের গা ঘেঁষে। সেদিন ভাত ঘুম হয় না। স্নুপির সঙ্গে দুঃখ সুখের নানান গল্প করতে করতে সন্ধ্যের আগমন ঘটে। এবাড়ির সবার সঙ্গে পরিচয় তো ঘটল। এবার চলুন ও বাড়ির 3 জনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দিগন্ত, পুরো নাম দিগন্ত আহসান। ওর বাবা হামিদ খান। কি অবাক হচ্ছেন এই ভেবে যে বাবার নামের শেষে খান আর ছেলের নামের শেষে আহসান? অবাক হওয়ার মতোই বিষয়। এর পেছনে আছে ছোট্ট একটা গল্প। দিগন্তের এই খান ট্যাগটি কেন যেন পছন্দ নয়। তার মতে তার নামের সাথে এটা যায় না, মেশে না। আজকাল নিজের নাম নিজেই রাখে কত শত মানুষ। ঠিক তেমনি ভাবে দিগন্তের নামের শেষে আহসান ট্যাগটিও জুড়ে দিয়েছে সে। 3 রুমের বড় ফ্ল্যাট জুড়ে এই 2 জন মানুষেরই বসবাস। বাবা একটু রুমে থাকেন, দিগন্ত অন্য রুমে। বাকি যে রুমটা পড়ে আছে সেটাই বইপত্র দিয়ে ঠাসা। জমিলা খালা প্রায়ই চিল্লাচিল্লি করেন। শত শত বই গুছিয়ে পরিষ্কার করে রাখা কি কম কষ্টের কাজ? দিগন্তকে বারবার বলেন অপ্রয়োজন বই বিক্রি করে দিতে। দিগন্ত কানে তোলে না। তার কাছে সবই প্রয়োজনীয় বই। ফাগুন তার বাবার মধ্যে সম্পর্ক যেমন খাপছাড়া, স্বর্ণছাড়া, দিগন্ত আর ওর বাবার মধ্যে সম্পর্ক ততটাই মধুর বন্ধু ছিল। বাবা ছেলের কলতানে ঘর মুখরিত থাকে সবসময়। এই যেন 2 বন্ধু যাদের বয়সটা শুধু উঁচু নিচু, মনের দিক দিয়ে দুজনেই একই সমান। জমিলা খালা তো প্রায় বলেন আফাই গেছে ভালো হয়েছে। বাচ্চা থাকলে আপনি গো পাগলামি দেখা এমনি স্টোক খাইতো। খালার কথা শুনে বাবা ছেলে দুজনেই হাহা করে হেসে ওঠেন। জমিলা খালা জারপনায় বিরক্ত হয়ে রান্নাঘরে চলে যান। রাত গাঢ় হচ্ছে ধীরে ধীরে। ফাগুন ঘরের জানলাটা খুলে অপেক্ষা করছে স্নুপির জন্য।
সে পাঁচিল টপকে কার্নিশ দিয়ে কী করে যেন ওপরে চলে আসে। একটা পুরনো প্লেটে কিছু ভাত ডাল দিয়ে মাখানো স্নুপির জন্য রেখে দিয়েছে ঢেকে, এলেই খেতে দেবে। খোলা জানলা দিয়ে রাতের আকাশ দেখছে ফাগুন। মাঝে মাঝে হয় না কোনো কারণ ছাড়াই মনটা বিষণ্ণতায় ডুবে যায়। ফাগুনের মনটাও আজ আধারে ঢাকা, কোনো কারণ নেই, তবুও কান্না পাচ্ছে। অদ্ভুত কাণ্ড। ফাগুন নিজের মোট সুইং দেখে অবাক হয় মাঝে মাঝে। একটা মানুষ সেকেন্ডে সেকেন্ডে এত পরিবর্তন হতে পারে কি করে? উফ! শব্দ হলো, যার অর্থ সরে দাঁড়াও, আমাকে ভেতরে আসতে দাও। ফাগুন মুচকি হেসে সরে দাঁড়াতেই মোটাসোটা বাদামি শরীরখানা নিয়ে জাম্প করে ভেতরে ঢুকল স্নুপি। সে জানে কোথায় তার খাবার রাখা হয়। সেখানে গিয়ে মুখ দিয়ে ঠেলে ঢাকনা সরিয়ে খেতে লাগলো আপন মনে। ফাগুন ধীর পায়ে কাছে এসে এক হাঁটু উঁচু করে বসল। স্নুপির নরম পশমী শরীরখানায় আদরে হাত বুলিয়ে দিল। প্রশ্ন করল, আজকে খিদে বেশি লেগেছে বুঝি? হুফ! খাওয়ার মাঝে মাথা ঝাঁকিয়ে প্রত্যুত্তর করে স্নুপি। ফাগুন খিলখিল করে চাপা স্বরে হেসে উঠল। জোরে হাসলে পাশের ঘর থেকে বাবা শুনতে পেয়ে চিৎকার শুরু করবে। দিনের বেলা বাবা থাকে না বলে যেমন খুশি তেমন ওরা গেলেও রাতের বেলা নিজেকে খোলসে ঢুকিয়ে নেয় সে। বাবার রাগ হয়, এমন কাজ ভুলেও করে না ফাগুন। তবুও বাবার সামনে পড়ে গেলে অহেতুক চিৎকার করে বলবে, সারাদিন শুধু ঘোরাঘুরি, পড়াশোনা নেই। ফাগুন বোঝে না কেন বাবা মিলি আপাকে এত আদর করেন আর তাকে বকেন সারাক্ষণ। মিলির আপার চেয়েও সে সুন্দর, কিন্তু পড়াশোনায় মিলি আপার মতো অতটা ভালো না। এটাই কি তবে বাবার অনাদার পাওয়ার একমাত্র কারণ? ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ভাবনার লাগাম টেনে ধরে সে। বিছানায় গিয়ে গটিসুটি পাকিয়ে শুয়ে পড়ল। খানিক পর গায়ের সঙ্গে আরও একটি শরীর মিশে যেতে দেখে বুঝল স্নুপি আজ কোথাও যাবে না, রাতটা ওর সাথেই কাটাবে। ফাগুনের আনন্দ হয়, গল্প করার সাথে পাওয়া গেছে। মিলি আপা আলাদা ঘরে থাকেন, মাঝরাত অবধি পড়ে, বেলা করে ঘুম থেকে ওঠেন। বাবা কত প্রশংসা করে। ফাগুন ওর ঘরে শুনে নাকি তার পড়া হয় না, তাই স্টোররুম জাতীয় ছোট্ট এই রুমটা ফাগুনের ভাগ্যে পড়েছে। ফাগুনের অবশ্য তাতে মন খারাপ নেই, থাকার জন্য একটা আলাদা ঘর পাওয়া গেছে, এই তো বড্ড বেশি। হ্যাঁ রে স্নুপি, তুই রোজ এই সুটকিতার সাথে কি করিস? আমি কিন্তু ছাদ থেকে সবই দেখি। কপট রাগ নিয়ে প্রশ্ন খাড়া ছুটতেই বিশ্বস্ত প্রাণীটা মুখ গুজে দেয় ফাগুনের কোলের ভেতর, যেন লজ্জা পেয়েছে, মাপ চাচ্ছে। ফাগুন ঠোঁটে হাসে। স্নুপির পেটের ওপর হাত বোলাতে বোলাতে বলল, আজকে নতুন একজনের সাথে পরিচয় হয়েছে জানিস? ওনার নাম দিগন্ত, পাশের বাড়িতেই থাকে। আমার চেয়ে অনেক বড়, লম্বা, গায়ের রঙটা তামাটে, কিন্তু ওনার চোখ দুটো ভীষণ সুন্দর। আর গলার স্বর, উফ! এত ঘন কণ্ঠস্বর আমি এর আগে শুনিনি রে স্নুপি। ওনার সাথে কথা হওয়ার পর থেকেই আমার পেটের ভেতর বুদবুদ করে কি যেন। খালি মনে হয় উনি আমার আশেপাশেই আছেন, দেখছেন। এমন কেন হয় রে স্নুপি, তুই জানিস কিছু? স্নুপি জবাব দেয় না, হুইফ জাতীয় কিছু উচ্চারণ করেও না। হয়তো ও জানে না এরকম হওয়ার কারণ কি। ফাগুন একা একাই বকে যায়। ঘড়ির কাঁটা কখন যে 11টা ছোঁয়ায় টের পাওয়া যায় না। একসময় স্নুপির গভীর শ্বাস পড়ে। ও ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ফাগুনও ঘুমিয়ে পড়ে আলতো হাতে ওকে জড়িয়ে ধরে। সকাল 7:30। ফাগুন দাঁড়িয়ে আছে দিগন্তের বাসার সামনে, মেইন গেটে। 8টার সময় আসতে বলেছিল ওনাকে, অথচ নিজেই আগে গিয়ে এসে দাঁড়িয়ে আছে। উনি নিশ্চয়ই 8টার সময় আসবে। এই আধ ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকবে তাহলে? ভোরে উঠে নিজের জন্য টিফিন তৈরি করে বেরিয়ে পড়তে খুব একটা সময় লাগেনি। যদি বুঝতো এখন 7:30 বাজে, তাহলে আরও আধ ঘন্টা পরে বের হতো। এখন তো ফিরেও যাওয়া যাবে না, মা সন্দেহ করবে। আবার এখানে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। বাবা 8:30টার দিকে অফিস যান। কোনো কারণে আজ যদি আগেভাগে বের হয়ে দেখেন ফাগুন দাঁড়িয়ে আছে কলেজে না গিয়ে, তবে খুন করেও ফেলতে পারেন। বাবাকে জমের মতো ভয় করে সে। দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে উপায়ন্তর না পেয়ে দরজার ভেতরে ঢুকে পড়ে ফাগুন। অনেকক্ষণ যাবৎ ভেতর থেকে দারোয়ান বেটাকেই ফলো করছিল। এবার ঢুকতে দেখে তিনি হুড়মুড়িয়ে এগিয়ে আসেন, সন্দেহ নিয়ে তাকান, কপাল কুঁচকে জানতে চাইলেন, কারে চান? মানে? গলার স্বর বুঝে আসে ফাগুনের। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করা গেলে ভালো হতো, কিন্তু দারোয়ানের হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে কিছুতেই দাঁড়াতে দেবে না বেশিক্ষণ। ফাগুন বলল, দিগন্ত ভাইয়াকে। কত নাম্বার ফ্ল্যাটে থাকেন তা তো জানি না। ওনার কাছে আমার একটা বই আছে, সেটা নিতেই।
সন্দেহ দূর হলো না দারোয়ানের চোখ থেকে। তিনি বললেন, যান, বাইরে গিয়ে দাঁড়ান, আমি খবর দিতেছি। অপমানিত বোধ করে ফাগুন কথা বাড়ালো না, চুপচাপ বাইরে গিয়ে দাঁড়ালো। হাতঘড়িটায় বারবার তাকাতে তাকাতেই দিগন্ত চলে এলো। একেবারে ঘুম জড়ানো চোখ, শর্টস পরা, উঠে একটা গেঞ্জি গায়ে গলিয়ে দৌড়ে এসেছে। নিচে এসে ফাগুনকে দেখে জিভ দিয়ে দাঁত কাটল সে। বইটা আনতে ভুলে গেছে। শিট, ফাগুন বলল, আসলে আমি বুঝতে পারিনি 7:30 বাজে, একটু আগে ভাগে বেরিয়ে পড়েছিলাম। ইটস ওকে বলে হাত দিয়ে মুখ ডলে সব ঘুম উড়িয়ে চলে যেতে চাইল দিগন্ত। ফাগুন এদিক ওদিক তাকাতুকি করে প্রশ্ন ছুড়ল, আমার বইটা? দিগন্ত অপরাধী কণ্ঠে বলল, আমি না তাড়াহুড়ো করে নেমেছি তো, তাই আনতে ভুলে গেছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি। থাক, লাগবে না আজকে আর। কথার মাঝখানে ফাগুনের ঠান্ডা কণ্ঠস্বর। দিগন্ত হুড়মুড় করে বলল, না না, আমি এনে দিচ্ছি তো, বললাম তো আজ লাগবে না। এবার খানিকটা শক্ত গলা দিগন্ত চুপসে গেল। নিভে যাওয়া গলায় বলল, ওকে, আগামীকাল দিলেও চলবে। আপনাকে গরুর মতো দৌড়াতে হবে না বই আনতে। আমি গরুর মতো দৌড়াই? দিগন্ত হতভম্ব। ফাগুনের চোখ মুখ থেকে শক্ত ভাব সরে গিয়ে দুষ্টরেখা ফুটে উঠল। অন্যদিকে দৃষ্টি সরিয়ে স্মিথ হাসে বলল, আপনাকে তো গরু বলিনি, আপনার দৌড়ানোকে বলেছি। পাগল, গরু যেমন দিক বেদিক হারিয়ে দৌড়ায়, আপনিও সেইভাবেই দৌড়ে এসেছেন। সেকেন্ডের বিরতি। তারপর দিগন্তের চোখজোড়া নিজের দৃষ্টিতে মেলিয়ে নিয়ে শুধালো, আমি এত স্পেশাল কেউ না যে আমার জন্য এভাবে দৌড়ে আসতে হবে। আরও 5 মিনিট অপেক্ষা করাই যেত, কি যেত না? দিগন্তের মুখে কথা নেই, সে স্তব্ধ। এই পুচকে মেয়েটির কথা জালে ফেলে তাকে স্তম্ভিত করে দিয়েছে। ফাগুন মিটিমিটি হাসছে। তার ঝিলমিল করতে থাকা চোখ দুটি দিগন্তকে অন্যরকম আনন্দ দিল। মনে হলো এই চোখজোড়ার সৃষ্টি হয়েছে হাসি খুশি থাকার জন্য। এই চোখজোড়াতে কখনো বর্ষা নামতে পারে না, দিগন্ত নামতে দেবে না। গলা খাকারি ফাগুনের। দিগন্ত সম্পিত ফিরে পায়। ফাগুন হালকা হেসে বলল, আজ আসি, কলেজে দেরি হয়ে যাবে। দিগন্তের ঠোঁটেও হাসি ফুটে উঠল। ফাগুন চলে যেতে নিলে নিজের অজান্তেই প্রশ্ন করল, কোন কলেজে পড়ো তুমি? ফাগুন পেছন ফিরে ভ্রু কুঁচকাল। তা জেনে আপনার কি লাভ? বন্ধু কোথায় পড়ে তা আরেক বন্ধুর জিজ্ঞেস করা বারণ বুঝি? ভালোই কথা জানেন। ফাগুনের ঠোঁট ভাঙে হাসিতে, খলখল হাসি। দিগন্তের প্রাণ ভিজিয়ে দিল। কলেজের নামটা বলে আবার পা বাড়ালো ফাগুন। দিগন্ত পেছনে আস্তে আস্তে ফের প্রশ্ন ছুড়ল, ছুটি হবে কয়টায়? হাঁটা থামালো না। হাঁটতে হাঁটতেই পেছনে তাকিয়ে ফাগুনের জবাব, আমাদের কলেজের সামনে ছেলেদের দাঁড়ানো নিষেধ। আড়ালে ধরি নিয়ে বেদম কেলানি দিবে। অনেকদিন যাবৎ হাত পা ব্যথা করছে, একটু কেলানি খেলে মন্দ হয় না কিন্তু। পাল্টা জবাব শুনে ফাগুনের পা জোড়া থেমে যায়। দিগন্তও থামল। তার চোখে ধিক ধিক কী যেন জ্বলছে। ওই চোখজোড়া সম্মানহনের মতো আমন্ত্রণ জানাচ্ছে ফাগুনকে। কিসের আমন্ত্রণ? ফাগুন দ্রুত নজর সরিয়ে নিয়ে দ্রুততার সঙ্গে বলল, কি? আমি আসি। তারপর এক মুহূর্ত না থেমে লম্বা লম্বা পা ফেলে গলির মোড় ঘুরল। রেখে গেল আবারও একটি থমথমে মুখ। মেয়েটা বারে বার এরকম পালিয়ে যায় কেন দিগন্তের থেকে? দিগন্ত বুকের বাঁ পাশে হাত বোলায়, বিড়বিড় করে বলল, আজ যেতে দিচ্ছি, একদিন দেব না। ফাগুনের কলেজ ছুটি হয়েছে। 2 হাতে ব্যাগ ধরে উঁচু ঝুঁটিটা এদিক সেদিক নাড়িয়ে ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসে। তার মন জানে দিগন্তের সাথে আবারও দেখা হবে। বাড়ির সামনে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে, কিন্তু দিগন্তের বাড়ির সামনে কারো দেখাই পাওয়া গেল না। চেহারার ঝিলিমিলিটা মুহূর্তেই উবে গেল। দিগন্ত কোথায়? পরক্ষণে উত্তর এলো ভেতর বাড়ি থেকে। সে কি তোমায় বলেছে যে তোমার জন্য অপেক্ষা করে থাকবে? নাকি সে তোমার কিছু হয়? এত কেন ভাবো সবসময়? কিন্তু আরেক মন মানতে নারাজ। অল্প কিছু ঘন্টা পরিচয়ের অথচ কি তীব্র টান। ভালো করে চেনা না জানা না, অথচ তার সাথে মন বাঁধতেই উচাটন ভেতরটা। কি অদ্ভুত প্রেমের সংজ্ঞা। গুমট মুখটা নিয়ে ক্ষণকাল তাকিতুকি পেরেও কোথাও দিগন্তের দেখা পাওয়া গেল না। অগত্যায় এক মুঠো মন খারাপ নিয়ে বাড়ির দিকে এগোলো। ছাদের রেলিং ঘেঁষে নিচু হয়ে থাকা দেহটা এবার উকি দিল পূর্ণরূপে। ফাগুন তাদের বাড়িতে ঢুকে গেছে। দেহটার চেহারা উজ্জ্বল, ঠোঁটে জ্যান্ত হাসি। প্রথম দেখায় যাকে ভালো লেগে গেছে, সেও যে তাকে পছন্দ করে এটা মোটামুটি না পুরোটাই নিশ্চিত দিগন্ত। তবে আর দেরি কেন? মনের কথাটা বলে বন্ধুত্ব আগানো যায় না?
এই বন্ধুত্ব গড়াতে গড়াতে কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়। বিজয়ী ভঙ্গিতে ঘরের দিকে পা বাড়ালো সে। আজকে ফাগুনের সামনে নিজেকে ধরা না দিয়ে ফাগুনের অনুভূতির সাক্ষাৎ পাওয়া গেল, এই জন্য ভীষণ আনন্দিত সে। কলেজ ব্যাগটা টেবিলের ওপর রেখে নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ফাগুন। ক্লান্ত সে, মুখটা ঘামে ভেজা। ঘটর ঘটর ফ্যান চলছে, অথচ গরমের কমতি নেই। পাল্লা দিয়ে বেড়ে চলা গ্রিন হাউস গ্যাসের সাথে এই সামান্য ফ্যান আর কতই বা পারবে লড়তে। বড় আপার ঘরে এসি আছে অবশ্য। ফাগুন নাকি ভার্সিটিতে উঠলে তার ঘরে লাগিয়ে দিবে বাণীতে বাবা। কিন্তু ফাগুন জানে এসির হিমশীতল হাওয়ায় ঘুমানোর কপাল তার কোনো কালেই হবে না। ওই বলা পর্যন্তই শেষ। আপাকে যেন কেন এত ভালোবাসেন বাবা? একটা পরিচিত মুখ উকি দিল। গম্ভীর কণ্ঠটি নাড়িয়ে বলবো, আমার ঘরে আয় একটু। ফাগুন তড়িৎ উঠে বসল। মিলি আপা কথাটা ছড়িয়ে দিয়েই চলে গেল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্লান্ত শরীরটাকে টেনে টুনে মিলি আপার রুমে নিয়ে গেল ফাগুন। এসি চলছে, আরাম লাগছে খুব। বিছানার উপর বসতেই চোখজোড়া ঘুমে বুঝে আসতে চাইল ফাগুনের। মিলি আপা পড়ার টেবিলে বসা, তার চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন। টকটক করে কিছু একটা টাইপ করছে। ফাগুন এই সুযোগে একটু শুয়ে নিল। কিন্তু কেন ডাকলো মিলি আপা? কী কারণ, কে বলবে? একবারও সেসব নিয়ে প্রশ্ন করার কথা মাথায় এলো না তার। ক্ষণকাল কাটে। নিজের কাজ শেষ করে বিছানায় এলোমেলো শুয়ে থাকা ফাগুনের দিকে তাকালো মিলি। ফাগুনের চোখজোড়া বন্ধ, ঘন শ্বাস পড়ছে। ফাগুন কি ঘুমিয়ে পড়ল? বিরক্ত হয় মিলি। ভ্রু কুচকিয়ে চোখের চশমাটা ঠিক করে হেলে গলায় ডাকল, ফাগুন, এই ফাগুন। ফাগুনের হঠাৎ আসা ঘুমটা হঠাৎ করেই চলে গেল। ধর্মড়িয়ে উঠে বসল সে। এক হাতে চোখ ডলতে ডলতে জবাব দিল, বলো আপা, আমি তোকে ঘুমানোর জন্য ডাকি না এখানে। চিবিয়ে চিবিয়ে বলল মিলি। সে যারপনায় বিরক্ত, খানিকটা রাগও। কিন্তু কেন? ফাগুনের ঘুম ঘুম ভাবটা এবার কেটে গেল পুরোপুরিভাবে। সে স্পষ্ট চেয়ে নিচু গলায় বলল, সরি আপা, কলেজ করে আমি টায়ার্ড আসলে, বাদ দে। রাগ চাপিয়ে গম্ভীর কণ্ঠটি নাড়ল মিলি। ফাগুন প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা কেন ডাকলে, কিছু বলবে? চট করে সোজা হয়ে বসল মিলি। তীক্ষ্ণ চোখে ফাগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ছড়ে প্রশ্ন করল, পাশের বাসার ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোর? আমার? অবাক ফাগুন। দিগন্তের কথা আপা কিভাবে জানল? সর্বনাশ, আব্বু আম্মু জানতে পারলে রক্ষে নেই। তড়িঘড়ি করে ফাগুনের উত্তর, কোনো সম্পর্ক নেই আপা। কার কথা বলছো তুমি? দিগন্ত ভাই। ওর নাম তাহলে দিগন্ত? অস্ফুট বাক্যবান। কিন্তু ফাগুনের কানে গেল। সে নতমুখে বলল, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। চটকা ভাঙে মিলির। কে যেন ভাবছিল সে। তাহলে এত হেসে হেসে কথা বলছিলি কেন সকালবেলায়? আর সে তোর পিছু পিছু যাচ্ছিল কেন? ঘটনা কি ফাগুন? তুই কি চাস আব্বু আম্মু জানো কি সব? জানতে পারলে কি হবে তার আইডিয়া দেব আমি? না আপা, প্লিজ বিশ্বাস করো, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওনার কাছে একটা বই পাই আমি, ওটা নিতেই সকালে কথা বলছিলাম। আর উনি এমনিতেই ফাইজলামো করছিল আমার সাথে, এইটুকুই। একটু থেমে ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ফের বলল ফাগুন, আর উনি কত বড় আমার চেয়ে? ওনার সাথে আমার যায় বলো? একদম যায় না। গুড, ভেরি গুড, বোঝার জন্য এটা। তোর সাথে ওনার একদমই যায় না, যায় না, যায় না। খালি সৌন্দর্য আছে বলেই যাকে তাকে নিজের আশিক ভাবিস না, খবরদার। আজকে বারান্দা থেকে আমি না দেখে আব্বু বা আম্মু কিন্তু দেখতে পারতো। আই অ্যাম সরি। বলে মুখটা যতটা সম্ভব নিচু করে নিল। মিলি ঠোঁটে হাসে, একটা নাই নাই হাসি। ল্যাপটপে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, তুই আমার ছোট বোন, তোর ভালো চাই সবসময়। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আদর কিছুতে জড়িয়ে যাস না। আচ্ছা। গুমোট কণ্ঠস্বর, মনটা বিষিয়ে যাচ্ছে। ফাগুন উঠে দাঁড়ালো। আমি আসি আপা, আয়। অনুমতি পেয়ে দ্রুত ঘর ছাড়ে ফাগুন। ও চলে যেতেই মিলির ছোটজোড়া হাসিতে ভরে উঠল। ফেসবুকে ঢুকে দ্রুত দিগন্ত নাম দিয়ে সার্চ করলো। অনেকগুলো আইডি, কোনটা দিগন্তের কে জানে। গেল গেল গেল, আমার সব কাপড় ভিজে গেল। বলি, আমি কি এই ঘরে চাকরানি? আমার একার উপর দায়িত্ব সব কাজের। একটু শুয়েছি, কারো কোনো খেয়াল নেই আমার উপর। নীলুফার বিছানায় শুয়ে শুয়ে চেঁচাচ্ছেন। ভাত ঘুম ছুটে গেল তাতেই ফাগুনের। উঠে চোখ মেলতে দেরি, দৌড় দিতে দেরি হয়নি। আর কয়েক সেকেন্ড দেরি হলেই মা এসে গায়ের ওপর বসিয়ে দিতেন। তার সাথে কেন এত অবিচার? মিলি আপাও তো ঘুমিয়ে, কই তাকে তো কেউ বিরক্ত করে না।
সব সময় সব কিছুর দোষ বকা সব কেন ফাগুনের জন্যই তোলা? ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে। ছাদে গিয়ে বৃষ্টির অবস্থা দেখে হতাশ ফাগুন হাল ছেড়ে দিয়েছে জামা কাপড়ের। ইতিমধ্যে সবই ভিজে গেছে, তাই দৌড়াদৌড়ি করে তোলার দরকার নেই। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বৃষ্টিতে কাবু হয়ে একে একে জামাগুলো তুলছিল আর একটা ছোট বালতিতে রাখছিল। এগুলো ভেজার জন্য মা তাকে তুষবে, তারপর বলবে শাস্তি হিসেবে সব ধুয়ে শুকিয়ে আনতে। ফাগুন জানে তার মন এতটাই খারাপ যে সামনের বিল্ডিংয়ের দেয়াল ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণ চোখের অর্ধেকারীকে চোখেই পড়ল না। দিগন্ত কয়েক সেকেন্ড অপলক দেখে গেল ফাগুনকে। ফাগুনের ঠোঁটে হাসি নেই, বৃষ্টিতে ভেজার আকুলতা নেই। দিগন্ত এগিয়ে এলো, নিজেও বৃষ্টিতে ভিজে রেলিংয়ের কাছে গেল। তার ঘন গলার স্বরটি নাড়িয়ে বলল, আজ পরীর মন খারাপ কেন? আচানক কথায় চমকে উঠল ফাগুন। হাত থেকে বালতি ছিটে পড়ল, কিছু কাপড় জমিনে পড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে আসে তার। দিগন্তের দিকে তাকিয়ে ধমক লাগালো মুহূর্তেই, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ভয় দেখায় কেউ? ধরু। বলতে বলতে নিচ থেকে বালিতে পানিতে জড়াজড়ি কাপড়গুলো তুলে আবার বালতিতে ভরতে লাগলো। আজকে পিঠে তাল পড়ে কিনা মায়ের কে জানে। ধমক খেয়ে কোনো হেলদোল নেই দিগন্তের। সে নেমে এসেছে, ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, আজ কেমন গৃহিণী গৃহিণী লাগছে তোমাকে ফাগুন, কেমন বউ বউ। হাত থমকে গেল, কিছু একটা কান দিয়ে ঢুকে হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করলো। অদ্ভুত চাহনি নিয়ে ফাগুন তাকালো দিগন্তের দিকে। দিগন্ত উচ্চ শব্দে হেসে উঠল, ইসরে, লজ্জায় দেখে লাল হয়ে গেছো এইটুকুতেই? আরও যা যা বলার বাকি তা শুনে কি করবে তুমি? ফাগুন চোখ সরিয়ে নতমুখে কপট ধমকের সুরে করে বলল, যান, আপনি অনেক পচাতো। নিজের মানুষের কাছে ভালো কি খারাপ কি? আর আমি আপনার নিজের মানুষ? যদি বলে মজা করলাম। উজ্জ্বল মুখটা ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। কপালে ভাঁজ ফেলে রাগ মুখ করে বলল ফাগুন, তাহলে আমিও মজা করেছি, আপনিও আমার কেউ না, যান। তাই? বুকের উপর হাত রেখে বলতে পারবে আমি তোমার কেউ না? কেঁপে ওঠে ফাগুন। এই কথা সেই কখনোই বলতে পারবে না। দিগন্ত তার কতটুকু জায়গা দখল করে ফেলেছে ইতিমধ্যেই তা বোঝানোর মতো নয়, কিন্তু স্বীকারও যে করতে পারবে না। একদিনের দেখায় কি কাউকে ভালোবাসতে পারে? শুনলে লোকে হাসবে। নিজের অতি দামি ভালোবাসাকে অন্যের হাসির পাত্র করতে চায় না ফাগুন। সে প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকাল ঠিক 8টায় আসবো আমি, আমার বইটা দিয়ে দিন। আমার প্রশ্নের উত্তরেই ঘন কণ্ঠস্বর, সেই মাদক ভরা চাহনি। বৃষ্টির ছন্দে অনুভূতিদের বেড়াঝালে আটকে থেমে থেমে কেঁপে উঠছে ফাগুন। 2 কদম পিছিয়ে যেতে যেতে বলল, আমি যাই, মা বকবে। তারপর পেছন ঘুরে এক দৌড়ে সোজা বাসায়। দিগন্ত হেসে উঠল, ভারী মজা পাচ্ছে সে। মেয়েটা অদ্ভুত, প্রেম ভালোবাসার কথা উঠলেই পালায় শুধু। নিজেকে এত গোপন করতে চায় কেন? কিসের দ্বিধা তার? ফাগুনের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছে দিগন্ত। সেই ভালোবাসার বাড়ি পাতে সিক্ত হতে চাইছে, কিন্তু মেয়েটা ধরা দিলে তবেই না। এরপরে রাতটা কেটে গেল নির্ঘুম। সারা রাত কেঁদে কেঁদে শিয়রের বালিশটা ভিজিয়ে ভোরের দিকে উঠে পড়ল ফাগুন। অজু করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে একটি প্রার্থনা তার, মানুষটা যদি তার হয় তাহলেই যেন ভালোবাসার বৃষ্টি নামে। নইলে অবেলার এই প্রেম অবলাই হারিয়ে যাক। যাকে পাবে না তার জন্য ভালোবাসা না আসুক। ভালোবাসা একা আসে না, দুঃখ কষ্ট নিয়ে আসে। অত দুঃখ কষ্ট সইবার মতো প্রাণ ফাগুনের নেই। যদি কেঁদে হালকা হওয়ার জন্য তার কাঠটা পাওয়া যায় তবে কান্না আসুক, নইলে চলে যাক দূরে, বহু দূরে চলে যাক এসব অনুভূতি। এদের সাথে লড়াই করার মতো শক্তি যে ফাগুনের নেই। দিগন্তের থেকে বই আনতে গেলে দিগন্তকে পাওয়া গেল না। দারুণ একটা বই আর একটা কাগজ বের করে দিয়ে বলল, ধরেন ভাইজান, আপনারে এটা দিতে কইছে। ফাগুন অবুজের মতো ধরল, মুখ ফুটে একবারও জিজ্ঞেস করলে পারল না ও কোথায়, কেন এলো না আজ দেখা করতে। ফোলা মুখ, কান্নায় টলমল চোখজোড়াও একটা ভাঙা মন নিয়ে কলেজের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল ফাগুন। বইটা ব্যাগে ভরে কাগজটা মেলে ধরে পড়তে শুরু করলো। খুব সুন্দর হাতে লেখা, অচিন পাখি। ধরতে গিয়েও ধরতে নাহি পারি। প্রথম দেখায় ভেবেছিলাম আমি বন্ধু তোমারই, ভাবিনি তো আমার ভাবনায় এত বড় ভুল। ভালো থেকো, সুখে থেকো অচিনপুরের ফুল। শেষ চিরকুট। আর কোথাও কিছু লেখা নেই। ফাগুন রাস্তায় জমে গেল। উল্টে পাল্টে বারবার কাগজখানা দেখল, না, কোথাও আর কিছুটি লেখা নেই। তবে কি যে ভালোবাসা আসতে চলেছিল তা আসার আগেই হারিয়ে গেল।
দিগন্ত বোধহয় ওর কপালেই ছিল না, তাই কিছু একটা হওয়ার আগেই হারিয়ে গেল। ভালো, বিড়বিড় করে বলল ফাগুন। দুমড়ে মুচড়ে কাগজটা ফেলে দিতে গিয়েও ফেলল না। মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরে টলটলে চোখ নিয়ে কলেজের দিকে হাঁটতে লাগলো। 2টো দিন কেটে গেছে। ফাগুনের কাছে দীর্ঘ 2 দিন। এই 2 দিনে দিগন্তের দেখা পায়নি একবারও। দিগন্তকে ছাদে আসতে দেখা যায়নি, তার বাসার সামনেও দেখা যায়নি। বাহির থেকে স্থির ফাগুনকে দেখে বোঝার উপায় ছিল না যে সে কতটা ছটফট করছিল ভেতরে ভেতরে। দিগন্তকে এক পলক দেখার আশায় সকাল 7:30 থেকে 8টা অবধি এক নাগাড়ে দাঁড়িয়ে থাকতো কোনো ভয় ছাড়াই। ফলাফল শূন্য। রাতের ঘুম উড়ে গেছে। স্নুপিকে আগের মতো আদর করতেও মন ভালো লাগে না। স্নুপি ঘেউ ঘেউ করে বাড়ি মাথায় তোলে, আদর চায়। ফাগুন একটা ধমক দিয়ে সরিয়ে দেয় তাকে। এ যেন অন্য এক ফাগুন, ডানা ভাঙা চোরের মতো ওড়ার জন্য ছটফট ছটফট করছে। বাড়ির কেউ ফাগুনের পরিবর্তন না বুঝলেও মিলিয়াপা বুঝল। 3য় দিন কলেজ থেকে ফেরার পর আগের মতোই ফাগুনকে তার রুমে ডেকে নিল। এসির ঠান্ডা বাতাসে গা জোড়ালেও মন জোড়ালো না। স্থবির মতো দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবে আপা? বস আগে, আদেশ করে মিলি। ফাগুন যেন শুনলই না, দৃঢ়চিত্তে বলল, গোসলে যাব। কি বলবে বলো? রাগ হয় মিলির। এর আগে এভাবে মুখের ওপর তর্ক করেনি ফাগুন। নিজের রাগটা চেপে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে দিল, কি সমস্যা তোর? ইদানিং কেমন পাগলের মতো করিস? কিছু হয়েছে? ফাগুন স্পষ্ট চোখে তাকালো। না, কি হবে? কিছুই না। লুকাস না। তবে তোর চোখ এত লাল কেন? রাতে ঘুমাস না? ঘুমাই, এমনিতেই লাল। ফ্রেশ হলেই ঠিক হয়ে যাবে। আমি যাই আপা। বলে এক পা বাড়াতেই পেছন থেকে মিলি বলে উঠল, এই ফাগুন, তুই নেশা টেশা করিস নাকি? ফাগুন চমকে পিছন ফিরে তাকালো। আজব, এগুলা কি বলতেছ? তোর চোখ মুখ লাল, এই জন্যই আমি নেশা করি? আজব চিন্তা ভাবনা তোমার আপা। অনেকক্ষণ ধরে তোর চ্যাটাং চ্যাটাং কথা শুনতেছি। আগ বাড়িয়ে ডাকি দেখে ভাব বেড়ে গেছে নাকি? আচানক মাথায় চড়া রাগটাকে দমানোর চেষ্টা করলো ফাগুন। পারছে না। তার কেন যে এত মেজাজ গরম হচ্ছে কথায় কথায় কে জানে। কোনো মতে আসি বলেই রুম থেকে বেরিয়ে এলো সে। সোজা বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কলেজের জামা কাপড় পরা অবস্থাতেই ভিজতে শুরু করলো। ভিজতে গিয়ে একসময় চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফাগুন টের পেল না। মনের উত্তাপগুলো ফেঁপে উঠেছে, সেগুলো আর আটকানো যাচ্ছে না। ঝরছে, ঝরুক। মনের অশান্তি থেকে মুক্তি চাই সে। আরও একটা দিন কেটে গেল। ফাগুনের চেহারার দিকে এখন আর তাকানো যাচ্ছে না। মনে হয় যখন তখন 2 চোখ ভেঙে বৃষ্টি নামবে। আলু থালু চুল, মলিন চেহারা, শুষ্ক ঠোঁট, টলটলে দিঘির মতো একজোড়া চোখ নিয়ে ভূতের মতো ছাদে গিয়ে অপেক্ষা করে সে। দিগন্তকে একটিবার যদি দেখা যায়, না দেখা যায় না। উত্তপ্ত রোদে চুলের ভেতর থেকে ঘাম পড়ে চুয়ে চুয়ে, তবুও দিগন্তের দেখা নেই। ফাগুনের বুকে আগুন অনুভূতি জ্বালিয়ে দিয়ে নিজে আরামে বসে আছে। না, এটা হবে না। তাকে এত আরামে থাকতে দেওয়া যাবে। ফাগুন অন্তত দিবে না। ফাগুন চুপচাপ বিল্ডিং থেকে বেরিয়ে এলো। এখন বিকেল। সোজা গিয়ে ঢুকলো দিগন্তদের বিল্ডিংয়ে। ভাগ্য ভালো, দারোয়ানকে দেখা গেল না। কিন্তু কোনটা দিগন্তের বাড়ি? এতগুলো ফ্ল্যাট। সিঁড়ির উপর চুপচাপ দাঁড়িয়ে রইল ফাগুন। ঝোঁকের মাথায় চলে তো এসেছে, কিন্তু যাবে কই এখন? এমন সময় একজনকে নিচে নামতে দেখা গেল। ফাগুন পিঠ সোজা করে দাঁড়ালো। চোখ মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলে নেমে আসা মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটা প্রশ্নবিদ্ধ চোখে ফাগুনের ঠিক সামনেই থমকে দাঁড়ালো। একটু সাহায্য করবেন আপু? দারোয়ান কোথায় বলতে পারেন? মিষ্টি রিনরিনে কণ্ঠ ফাগুনের, আহ্লাদে গদগদ। তাকে যেন কোনোভাবে কেউ সন্দেহ না করে, তাই কথার টোন পাল্টেছে। মেয়েটির কপালে সূক্ষ্ম রেখার ভাঁজ। খানিকটা বিরক্তি নিয়েই বলল, আমি কিভাবে বলবো? আর তুমি কে? আমি দিগন্ত ভাইয়ের কাছে আমার বই নিতে এসেছি, কিন্তু ওনার ফ্ল্যাটটা চিনি না। দারোয়ানকেও পাচ্ছি না জিজ্ঞেস করার জন্য। আপনি কি দিগন্ত নামের কাউকে চিনেন? মেয়েটার চোখে মুখে সন্দেহের। ফাগুন সাফাই গেল, ভাইয়া আমাকে বোনের মতোই ভালোবাসে। ওনার থেকে আমি অনেক বই নিয়ে পড়ি, উনিও আমার থেকে বই নেন। একটা বই আছে ওনার কাছে, ওটা একটু আর্জেন্ট দরকার, তাই আমি নিজেই এসেছি। আপনি যদি জানেন ওনার ফ্ল্যাট কোনটা, তাহলে একটু উপকার হতো আপু। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মেয়েটা বলল, B2, ওই ফ্ল্যাটেই থাকে। নাম কি তোমার? আগে তো দেখিনি। কই থাকো?
পাশের এলাকায় আপু। আমার নাম লিলি। আমি এর আগে আসিনি এই এলাকায়। ও আচ্ছা, ঠিক আছে বলে মেয়েটা চলে গেল। তার ফোন বাজছে। একটু তাড়াহুড়ো করে বেরোলো। স্বস্তির নিঃশ্বাসে পড়ে ফাগুনের। যাক, তাকে সন্দেহ করা হয়নি। এবার কেউ আসার আগে দ্রুত ওপরে উঠল সে। B2 ফ্ল্যাটের সামনে গিয়ে ক্ষণকাল দাঁড়িয়ে বেলটা টিপে দিল সাহস করে। বুকটা ধকবক করছে তার। হঠাৎ মাথায় এলো যদি দিগন্তের বাবা থাকে, সর্বনাশ হবে তাহলে। ফাগুনের মস্তিষ্ক বলল এখান থেকে চলে যাওয়াই ভালো দরজা খোলার আগে। কিন্তু মন বলল যা হবার দেখা যাবে। দিগন্ত কেন তার সাথে এমন করলো সেটার একটা বিহিত হওয়া দরকার। 7-5 ভাবতে ভাবতে দরজাটা হাট করে খুলে গেল। দীর্ঘ 3 দিন পর চোখের সামনে দিগন্ত, শর্টস পরনে, উন্মুক্ত বুক, ঘুম জড়ানো চোখ জোড়া অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে। ফাগুনের চেপে রাখা কষ্টগুলো কখন যে চিবুক স্পর্শ করলো সে নিজেও টের পেল না। যখন টের পেল চট করে চোখ জোড়া মুছে নিয়ে মাথা নিচু করে ফেলল। ভেজা গলায় প্রশ্ন ছুড়ল, আপনি এমন কেন করলেন আমার সাথে? তুমি এখানে কেন? পাল্টা প্রশ্নবান দিগন্তের। একটা হাত বাড়িয়ে প্রায় ছো মেরে ফাগুনকে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিল। ফাগুনের পিঠ বেশ শীতল শিহরণ বয়ে গেল। ভয়ে আর আড়ষ্টতায় জমে গেল মুহূর্তে। দরজা আটকে ফাগুনের দিকে তাকিয়ে চাপা স্বরে ধমক মিশিয়ে দিগন্ত বলল, তুমি এখানে কেন এসেছো? কেউ দেখে ফেললে কি মনে করত? মাথায় কোনো কমন সেন্স নেই? অপমানে চোখের পানির বেগ বাড়তে লাগলো। না, নেই, কোনো কমন সেন্স নেই। কেউ ভালোবাসায় ফেলে হুট করে হারিয়ে গেলে তখন মানুষের কোনো কমন সেন্স থাকেও না। সমান তালে প্রত্যুত্তর করে ফাগুনও, আমাকে ভালোবাসো তুমি? সত্যি? ঠান্ডা গলা, সেই ঘন গলার স্বর ফাগুনের ভেতরটা কাঁপিয়ে তুলল। এবার আর পালালো না ফাগুন। নিজের অনুভূতিগুলোকে এড়িয়েও চলল না। মাথা নিচু রেখে যতটা সম্ভব আস্তে করে বলল, বাসি। প্রায় ফিসফিস করে বললেও দিগন্ত শুনতে পেল। তার ঠোঁটের কোণায় অল্প একটু হাসি। এই শিকারটা করানোর জন্যই আমি হারিয়ে গেছিলাম মেয়ে। ফাগুন বাকরুদ্ধ। তার মুখ থেকে শোনার জন্য 3 দিন দূরে দূরে ছিল। অবাক চেয়ে ফাগুন প্রশ্ন ছড়ল, যদি আমি স্বীকার না করতাম কোনো দিন, তাহলে ভেবে নিতাম তোমার মনে আমি নাই, আর আগাতাম না তখন। একটা সাধারণ সাক্ষাৎ ভেবে এগিয়ে যেতাম সব কিছুকে। বাহ, কত স্বার্থপর আপনি! নিজের জন্য আমাকে এতটা কষ্ট দিলেন। ভালো। ফাগুন ভেজা কণ্ঠে অভিযোগ করল, দেখি সরুন, আমি বাড়ি যাব। বলে দরজার দিকে এগোতেই থাবা মেরে তাকে নিজের বুকের খুব কাছে মিশিয়ে ধরল দিগন্ত। মাদক ভরা গলায় বলল, আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়। মানে কি? চোখ বড় ফাগুনের। দিগন্ত বুঝতে পেরে তাকে ছেড়ে দিল দ্রুত। তড়িঘড়ি করে বলল, প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। ফাগুনের মন খারাপ সরে গিয়ে একমুঠো রোদ উকি দিচ্ছে মনির আকাশে। সে একটু দূরে সরে দুষ্টুমি নিয়ে কোমরে হাত চেপে বলল, আপনি আমাকে একা পেয়ে এভাবে যেতে ধরেছিলেন কেন? আপনি এইরকম হবেন আমি ভাবতেও পারিনি। ছি। দিগন্ত হতবম্ব, বোকার মতো চেয়ে আছে। অপরাধী কণ্ঠে শুধালো, প্লিজ ভুল বুঝো না, প্লিজ। আমি আসলে অন্য কোনো মাইন্ডে তোমাকে। আচ্ছা, আই অ্যাম সরি। চুপসানো মুখটা ফাগুনের পিঠে খিল ধরায়। উচ্চ শব্দে হেসে ওঠে সে। দিগন্ত দ্রুত ওর মুখটা চেপে ধরে। মিনতি নিয়ে বলল, কেউ শুনলে গণধোলায় পড়বে। চুপ প্লিজ। ফাগুন হাসি থামালো। দিগন্ত তখনও কাছে, খুব কাছে। ওর উত্তপ্ত নিঃশ্বাস ফাগুনকে উষ্ণ করে তুলছে। ফাগুন সরে যাওয়ার জন্য মোচড় কাটলে দিগন্ত ছেড়ে দিল। গম্ভীর ঘন স্বরে বলল, চলে যাও ফাগুন, কেউ দেখে ফেললে যাতা হবে। আপনি আসবেন তো রোজ ছাদে? আকুতি মাখা প্রশ্ন। দিগন্ত নির্নিমেষ চেয়ে থেকে বলল, আসব। ওদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এভাবেই। তারপর কতদিন গড়ালো, মাস গড়ালো। প্রথম রিলেশনশিপ অ্যানিভার্সারিটাও ওরা ছাদে উদযাপন করেছিল। কত সুন্দর সেসব দিনগুলি। ফাগুনের আব্বু আর আম্মু কেউ টের না পেলেও মিলি ঠিক টের পেয়েছিল। ফাগুনও সব শেয়ার করেছিল আপার সাথে। ভেবেছিল আপা সবাইকে বলে দেবে। কিন্তু মিলি অবাক করে দিয়ে কাউকে কিছু বলেনি। বরং রোজ দিগন্তের ব্যাপারে এটা সেটা জানতে চাইত ফাগুনের কাছে। ফাগুনও খুশি মনে বলে দিত। কে জানতো দুধকলা দিয়ে সে সাপ পুষতেছিল এতদিন। বর্তমান ফাগুনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু যতটা না সহজ মনে হয়, আসলে কি এতটাই সহজ? এই পৃথিবীতে আসতে যেমন কষ্ট ভোগ করতে হয়, এই পৃথিবী ছেড়ে যেতেও কষ্ট ভোগ করতে হয়। আফসোস, জন্মের কষ্টটা আমাদের মনে থাকে না। যদি থাকতো
তাহলে কেউ স্বেচ্ছায় সুসাইডের মতো ঘৃণিত অপশনটি চুজ করতো না। যখন পেটের ভেতর হালকা জ্বালাপোড়া ভাব অনুভূত হলো, তখনও ফাগুন চুপচাপ শুয়ে রইল। কিছু সেকেন্ড গড়াতেই যখন জ্বালাপোড়া ভাবটা তীব্র আকার ধারণ করে গলা, বুক, ফুসফুস ছুলো, তখন কাটা মাছের মতো লাপাতে শুরু করলো সে। মনে হলো কেউ তার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে। মৃত্যু এত কষ্ট সহ্য হলো না ফাগুনের। ছুটে রুম থেকে বেরিয়ে সোজা মিলিয়াপার ঘরে গেল। মিলিয়াপা তখনও পড়ছিল। তার সামনে গিয়ে ওপর হয়ে পড়তেই তিনি চমকে উঠে দাঁড়ালো। ফাগুন হাঁসফাঁস করে বলল, হাসপাতাল আপা, হাসপাতালে নাও আমাকে। আমি কথা শেষ করতে পারল না। হাতে থাকা ওষুধের প্যাকেটটা ফেলে দিল। মিলিয়াপা চিৎকার করে সবাইকে ডেকে তখনই ফাগুনকে নিয়ে ছুটল। এই প্রথম নীলুফার ছোট মেয়ের জন্য আয়োজন করে কাঁদতে বসলেন। ফাগুনের বাবার মুখ গম্ভীর। কত টাকা খরচ হবে সেই চিন্তায় নয়, তার মেয়েটা সুস্থ হবে কি না এই চিন্তায় চিন্তিত তিনি। জীবন এমনই, যখন তুমি থাকবে কেউ তোমার মূল্য দেবে না, যখন তুমি চলে যাবে তখন সবাই বুঝতে শুরু করবে কি হারালাম। গলা দিয়ে পেট অবধি লম্বা নল ঢুকিয়ে পরিষ্কার করা হলো। সে যাত্রায় ফাগুন বেঁচে গেলেও শরীরের অবস্থা রফা দফা। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় হাসপাতালের বেডে মরার মতো ঘুমিয়ে রইল। সেই ঘুম ভাঙল পরদিন বিকেলে। চোখ মেলে বেডের পাশে মিলি আপাকে আবিষ্কার করল ফাগুন। অস্ফুট স্বরে ডাকল, আপা। মিলি ঠাস করে একটা চট বসিয়ে দিল। ফাগুন নিস্তব্ধ। মিলি দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠল। এই প্রথম ফাগুন বুঝল তাকে সবাই ভালোবাসে, অনেক ভালোবাসে। সে এতদিন নির্বোধ ছিল, শাসনের আড়ালে ভালোবাসাটুকু বুঝতে পারেনি। ভাগ্যে সে তো কাহিনী ঘটল, নইলে বুঝি কোনোদিনই বুঝতে পারত না। মিলিয়াপা কান্না থামিয়ে রাগী কণ্ঠে বলল, যে দিগন্তের জন্য তুই মরতে বসেছিস তার আসল রূপটা আদৌ জানিস? তোকে তোকে আর একটা থাপ্পড় দিতে পারলে মন ভরত আমার। দিগন্তই তোর সব, আমরা কেউ না। আমাদের কথা একবারও ভাবলি না? এতই যখন মরার শখ তখন আমাকে বলতি, আমি নিজেই গলা টিপে মেরে ফেলতাম তোকে। ফাগুন হেসে ফেলল। মিলি বলে চলেছে তোকে দিগন্ত ভালোবাসে না ফাগুন, কখনোই ভালোবাসিনি। ওর কাছে তুই টাইম পাস ছাড়া আর কিছুই ছিলি না। শুধু তুই না, আরও অনেকের সাথেই ওর সম্পর্ক ছিল, এমনকি আমার সাথেও। ফাগুন চমকে উঠল। তার মুখের হাসি গায়েব, চোখজোড়া গোল গোল। মিলিয়াপা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দিগন্তকে আমি পছন্দ করতাম তোর আগে থেকে, কিন্তু কখনো নাম পরিচয় জানতে পারিনি। তোর থেকেই প্রথম ওর নাম জানলাম। এরপর ফেসবুকে ওকে খুঁজতে খুঁজতে একদিন পেয়েও গেলাম। ততদিনে তোদের ভেতর সম্পর্ক শুরু হয়েছে, কিন্তু আমি জানতাম না। আমি রিকোয়েস্ট দিলাম, সে অ্যাকসেপ্ট করে নিজে থেকে আমাকে নক করলো। এক কথায় দুই কথায় তার প্রতি আমার দুর্বলতা প্রকাশ করল। সেও আমাকে ভালোবাসে এমন প্রতিশ্রুতি দিল। এর 4 দিন পর আমি জানতে পারি তোর সাথে ওর সম্পর্ক। আমি তোকে কিছুই বলিনি। ভার্সিটির শেষে ওর বাসায় যাই সাহস করে। ওর বাবা প্রায় সব সময় বাইরে থাকে, জানিসই তো। ওর সাথে চেঁচামেচি করি, কান্নাকাটি করি। তখনও আমাকে বলে তুই নাকি ওর পেছনে ঘুরিস, ওর জন্য মরে যাবি, অনেক সিনক্রেট করছিস। তাই তোকে স্বাভাবিক রাখতে ওই সব প্রেম ভালোবাসার কথা বলে, এর বেশি কিছুই না। আর সেদিন ও আমার সাথে, আমরা ইন্টিমেট হই। ফাগুনের দু চোখে বন্যা তখন। সুপুরুষের আড়ালে এ কোন পশুকে ভালোবেসেছিল এতদিন? তারপর আর চেয়েও আর ফিরে আসতে পারেনি ওর থেকে। ওর কথা দিয়েছিল তোর সাথে আস্তে আস্তে বোঝাপড়া করবে, তুইও একসময় ওর থেকে সরে যাবি যখন দেখবি ওর অবহেলা তোকে ঘিরে। আর তখন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, আমাকে বিয়ে করবে। সরি টু সে, আমি নিজেও স্বার্থপর হয়ে গিয়েছিলাম। তুই যেমন ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলি, আমি ওর প্রেমে অন্ধ ছিলাম। ও দিয়ে কলা বোঝালে আমি সেটাই বুঝে বসে থাকতাম। ও যে কি মায়া করেছিল আমার ওপর জানা নেই। অনেকবার ভেবেছিলাম তোকে সব খুলে বলি, কিন্তু তোর মন ভেঙে গেলে কি অবস্থা হবে সেটা আজ করতে পেরে আমি চুপ ছিলাম। একবার বিয়ে হয়ে গেলে তুই আপনা আপনি সব মেনে নিবি এমনটাই মনে হয়েছিল আমার। কিন্তু তুই যে এত বড় স্টেপ নিবি তা বিন্দুমাত্র ভাবনাই ছিল না। ফাগুন নিস্তেজ গলায় বলল, দিগন্ত জানে কোন বিষয়ে? এই যে হাসপাতালে আমি বলেছি। সব শুনে চুপ ছিল, কিছুই বলে নাই। ফাগুন আচানক কান্নায় ফেটে পড়ে বলল, আমি কেমনে একটা জানোয়ারকে আমার এত দামি ভালোবাসা দিলাম আবা? কেন একবারও বুঝিনি আমি এতটাই বোকা, এতটাই পাগল ছিলাম। ইস রে! মিলি দ্রুত ফাগুনকে চেপে ধরল।
তার নিজের চোখেও পানি। কতদিন বাদে দুই বোনের অনুভূতি এক হলো। এক বোন আরেক বোনের কষ্ট বুঝতে পারল। দুই বোন নীরবে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে গেল। সাক্ষী রইল হাসপাতালের সাদা দেয়ালগুলো। দিগন্তের বাবা ফাগুন ও মিলির কাছে মাপ চাইতে এসেছে। দিগন্ত যখন মিলিকে বিয়ে করতে চেয়েছিল তখন তিনি কোনো দিক বিবেচনা না করেই বিয়ের প্রস্তাব দেন উনি। মিলির বাবাও রাজি হন। সমাজের চোখে দিগন্ত লাখে একটা টাইপ ছেলে। এমন ছেলেকে জামাই হিসেবে কে না চাইবে। ফাগুনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরদিনই মিলি এই বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। তার নিজের অন্ধ চোখও যেন খুলে গেছে। এতদিনের মায়া কেটে গেছে। ফাগুন নিজেও দিগন্তের সাথে সমস্ত যোগাযোগ দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। দিগন্ত বারবার দু বোনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, পারেনি। দিগন্তের বাবাকে ফাগুন বলল, দোষ তো আপনার না আঙ্কেল, আপনার সুপুত্রকে বলে দিবেন। আপনার মান সম্মানের কথা ভেবেই আমরা আইনি স্টেপ নেইনি কোনো, কিন্তু নেক্সট যদি কোনো দিনও আমাদের লাইফে ইন্টারফেয়ার করে তবে স্টেপ নিতে দ্বিতীয়বার ভাবব না। মিলিরও একই কথা। দিগন্তের বাবা মন ক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। বিকেলের দিকে ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো। মিলি ফাগুন দুজনের রুম থেকে বেরিয়ে তাজ্জব বনে গেল। দিগন্ত এসেছে। দিগন্তকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নীলুফার চেঁচিয়ে যাচ্ছে ওর সাথে। ফাগুনের বাবা বাসায় নেই। উনি থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন বোধহয়। মিলি এগিয়ে গেল। নীলুফারকে বলল, মা থামো, আসতে দাও ওকে। ওর যা বলার বলে দ্রুত কেটে পড়ুক, লোক হাসিয়ে লাভ নেই। নীলুফার রাগে গজগজ করে সরে দাঁড়ালেন। দিগন্ত ঢুকে ডিরেক্ট মিলির পায়ের উপর পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মিলি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক খারাপ জানি, কিন্তু তোমাকে সত্যি ভালোবেসেছি। তুমি আমার সত্যিকারের প্রেম ছিলে মিলি। আমি আর কখনো এমন কিছু করব না, প্রমিস। আমরা সবটা গুছিয়ে নেব। তুমি চাইলে আবার আমাদের বিয়েটা হবে। প্লিজ মিলি, রাজি হয়ে যাও। মিলি গলা শক্ত করে সরে দাঁড়ালো। পেছনে ফাগুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। যাকে এতদিন ভালোবেসেছিল পাগলের মতন, সে আজ অন্য কাউকে ভালোবাসি বলছে। বাহ। ফাগুন ভেতরের রুমে ঢুকে গেল। মিলি সেটা খেয়াল করে বলল, ক্ষমা করার আমি কেউ না। যদি কেউ ক্ষমা করে তবে সেটা ফাগুন। ওর সাথে যা করেছ সেটা ক্ষমার অযোগ্য। তবুও বলবো, ক্ষমা চাও ওর কাছে। ভাগ্য ভালো হলে ক্ষমা জুটতেও পারে, কিন্তু আমাকে পাওয়ার আশা ভুলে যাও। আমি তোমার মতো ছেলেকে ডিজার্ভ করি না। ফাগুন বারান্দায় দাঁড়িয়ে। হালকা বাতাসে তার চুল উঠছে। এই কয়েকদিনের ঝড়ে তার শরীর অনেকটাই শুকিয়ে গেছে। চোখের নিচ ডেবে গেছে। তাকে দেখে মনে হচ্ছে ঝড়ে আহত পাখি। দিগন্ত পা টিপে টিপে বারান্দায় ঢুকে ডাকল, ফাগুন। ফাগুন চট করে তাকালো। মুহূর্তেই ছোট্ট চেহারাটায় গাঢ় অন্ধকার নেমে এলো। তার স্বরে বলল, এখানে কি? বের হন আপনি। আপনার সাহস তো কম না। ফাগুন প্লিজ, দেখো, মানুষ মাত্রই ভুল। আমিও ভুল করছি। এখন আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভুল না জেনে করলে সেটাকে ভুল বলে। কেউ জেনে বুঝে করলে সেটা অপরাধ বলে। ভুলের ক্ষমা হয়, অপরাধের শাস্তি হয়। আপনারও শাস্তির প্রয়োজন। বের হন এখান থেকে এই মুহূর্তে, নইলে আমি কি করে বসবো জানি না। দিগন্ত সরল না। বেহায়ের মতো তবুও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে বলে মুখে ফেনা তুলল। একসময় টিকতে না পেরে ফাগুন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল। দিগন্তের গালে নিজের 5 আঙ্গুলের ছাপ সজোরে বসিয়ে দিয়ে হিস হিস করে বলল, বের হ তুই, নইলে এক্ষুনি গলায় পাড়া দিয়ে দম বের করে ফেলব। যে কষ্ট তুই আমাকে দিছিস তার ক্ষমা হয় না কোনো। যদি বিন্দুমাত্র সম্মানবোধ থাকে তবে চলে যা। পুলিশ ডাকি যদি, তখন কিন্তু আর যাওয়ার সুযোগ পাবি না। দিগন্ত স্তব্ধ। পুচকে একটা মেয়ে তাকে কিনা থাপ্পড় মেরেছে। দিগন্ত আর কিছুই বলল না। চলে গেল ধূপধাপ শব্দ করে। ফাগুন চোখে জল নিয়েও হাসে। বাতাস ভরে নেয় ফুসফুসে। বিড়বিড় করে বলল, আমি নিজেকে ভালোবাসি। অবেলার প্রেম যদি আমার ভালো থাকাটুকু কেড়ে নেয় তবে চাই না এমন ভালোবাসা। এমন অবেলার প্রেম অবেলাতেই শেষ হোক। সমাপ্ত।